হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। আজকে থেকে আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে, সেটি হলো এস অন কারেন্ট অ্যাফেয়ার্স। ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, আইসিডিএস, ডাব্লিউবিপি মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এস অন কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ হতে চলেছে। আজকে 28/8/2020 থেকে কিন্তু আমাদের এই সিরিজটি শুরু হলো। মর্নিংয়ে কিন্তু আমাদের এই ক্লাসটি আসবে। অবশ্যই ক্লাসটি লাইক করবে, অন্যান্য সিরিজের মতো কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবেডু নতুন দেখে থাকো এবং এই সমস্ত এক্সামগুলো তুমি দিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রেখো। বিএসসি ক্লার্কশিপ ব্যাচ 2 অলরেডি ঘোষণা করেছি, রেজিস্ট্রেশন কিন্তু চলছে। 5 তারিখ থেকে কিন্তু ব্যাচ 2-এর ক্লাস শুরু হবে। যারা নিতে ইচ্ছুক তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করবে। মনডে, টুইসডে, ফ্রাইডে কিন্তু ক্লাস আসবে, আর সানডে করে কিন্তু মক হচ্ছে, ঠিক আছে? এভরি সানডে মক 100 মার্কসের। মনডে থাকছে, তোমরা দেখতে পাচ্ছ, রিপোর্ট, টুইসডে প্রেসি, ফ্রাইডে ট্রান্সলেশন, আর মক থাকছে। এবং মকের কিন্তু অ্যান্সার শিট সেটা কিন্তু এক্সপার্ট দ্বারা কিন্তু ইভ্যালুয়েশন করে দেওয়া হচ্ছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, ডিটেলস চেক করে নিও। এছাড়া আমাদের টেলিগ্রামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিন্তু প্রত্যেক দিন পেপার দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন পেপার, গুরুত্বপূর্ণ নাম করা পেপার কিন্তু দেওয়া হচ্ছে। অবশ্যই তুমি জয়েন করলে কিন্তু প্রত্যেক দিনে পেপার ডাউনলোড করে নিতে পারবে। ওকে, সুতরাং অবশ্যই আমাদের গিফট অফ দ্য গ্যাবেডু টেলিগ্রাম কিন্তু অবশ্যই জয়েন করো। এইটারও কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, কিংবা কেউ যদি তোমার কাছে টেলিগ্রাম থাকলে তুমি গিফট অফ দ্য গ্যাবেডু বলে সার্চ করে কিন্তু জয়েন করতে পারবে। যাই হোক, আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু চট করে বলে দিই। হাইলাইটেড টপিক, তারপরে আরও কিন্তু টপিক রয়েছে। যেরকম প্রথম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক উঠে এসছে ইউএসএ ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তারপরে যেরকম রয়েছে লার্জেস্ট রোপওয়ে কিন্তু তৈরি করেছে, ঠিক আছে, ইন্ডিয়াতে। তারপরে রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডারদের জন্য কিন্তু ন্যাশনাল কাউন্সিল তৈরি করা হয়েছে। তারপরে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এক্সেলেন্সের জন্য কিন্তু প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ঘোষণা করেছেন। তারপরে ইন্ডিয়ার গ্রোথ রেট যেরকম রয়েছে, যেরকম আজকে রয়েছে, এবং এক্সপোর্টের যে নীতি আয়োগ থেকে যে এক্সপোর্টে প্রিপেয়ারনেস ইন্ডেক্স, সেই নতুন ইন্ডেক্স কিন্তু চালু করা হয়েছে। এছাড়া অনেক কিছু রয়েছে, তো সব কিছু কিন্তু ধীরে ধীরে আজকে আলোচনা করব। অবশ্যই কিন্তু ক্লাসটি লাইক করো, শেয়ার করো, এবং কোন পার্টটা ভালো লাগলো তোমার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে দিতে ভুলবে না। চলো ফার্স্টে শুরু করছি। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে আমরা বলছি এফডিএ, কি অ্যানাউন্স করেছে দেখতে পাচ্ছ। অ্যানাউন্স এমার্জেন্সি অথরাইজেশন ফর ডক্টর টু ইউজ ব্লাড প্লাজমা ফর রিকভার্ড করোনা ভাইরাস পেশেন্ট অ্যাজ ট্রিটমেন্ট এগেনস্ট কোভিড-19। তো এখানে কিন্তু ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে এমার্জেন্সি অথরাইজেশন কাদের জন্য, ডক্টরদের জন্য কিন্তু এমার্জেন্সি অথরাইজেশন কিন্তু ব্লাড প্লাজমার ওপর কিন্তু ওরা কিন্তু অথরাইজ করে দিয়েছে। কেননা দেখেছো প্লাজমা থেরাপি কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভাগ নিয়েছে করোনা ভাইরাসের ক্ষেত্রে লড়ার জন্য। এবং আমাদের কিন্তু কলকাতাতেও দেখেছো প্লাজমা ব্যাংক কিন্তু তৈরি করা হয়েছে, এবং প্লাজমা থেরাপির মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু সুস্থ হয়ে গেছে। তাই জন্য কিন্তু প্লাজমা থেরাপির কিন্তু অনেক রকম রয়েছে, তাই জন্য প্লাজমা থেরাপিকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, এফডিএ বলছে সে প্লাজমা মে বি এফেক্টিভ ইন ট্রিটিং কোভিড-19। অবশ্যই প্লাজমা কিন্তু খুব একেবারেই এফেক্টিভ কোভিড-19-এর জন্য। আর প্লাজমা ইজ বিলিভ টু কন্টেন পাওয়ারফুল অ্যান্টিবডি দ্যাট ক্যান হেল্প ফাইট অফ দ্য ডিজিজ ফাস্টার অ্যান্ড হেল্প প্রোটেক্ট দ্য পিপল ফর বিং সিরিয়াসলি হার্ট বাই ইট। যাদের সিরিয়াসলি অবস্থা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাজমা থেরাপি কিন্তু পাওয়ারফুল, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে দেখা গেছে, ঠিক আছে। এবং এটা কিন্তু মিসলেনিয়াস মেন্সের ইন্টারভিউতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেন্সের জন্য কিন্তু রিসেন্ট টপিকগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং যাদের মেন্স রয়েছে মিসলেনিয়াসে তাদের কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের প্রতিটা ক্লাস ফলো করবে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর টপিক রয়েছে যে ইন্ডিয়ার লংগেস্ট রিভার রোপ, ঠিক আছে। ইন্ডিয়ার বলেছে আসামে লংগেস্ট রিভার রোপওয়ে
connecting Guwahati and North Guwahati over Brahmaputra River inaugurated. Health Minister Hemanta Biswa Sharma and Guwahati Development Department Minister Siddhartha Bhattacharya inaugurate 1.8 kilometer long ropeway service. রোপওয়ে সার্ভিস কিন্তু তোমরা আচ্ছা ছবিটাই দেখো, ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ, এই রোপওয়ে সার্ভিস কিন্তু চালু করেছে। সেটা হলো গিয়ে আমাদের কোন নদীর ওপর না ব্রহ্মপুত্র রিভারের ওপর কিন্তু এটা চালু হয়েছে আসামের গুয়াহাটিতে। কোনটা কানেক্ট করছে? গুয়াহাটি অ্যান্ড নর্থ গুয়াহাটিকে কিন্তু এটা কানেক্ট করছে। হেমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিনিস্টার সিদ্ধার্থ ভট্টাচার্য কিন্তু এটা কত কিলোমিটার বলেছে? 1.8 কিলোমিটার কিন্তু লং রোপওয়ে সার্ভিস, এবং এটাকে বলছে ইন্ডিয়ার লংগেস্ট রোপওয়ে সার্ভিস। আমাদের ভারতবর্ষে কিন্তু সব থেকে লংগেস্ট রোপওয়ে সার্ভিস এটা কিন্তু আসামে গুয়াহাটিতে কিন্তু চালু করেছে। কোন রিভারের ওপর? ব্রহ্মপুত্র রিভারের ওপর। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা ছবিটা দেখতে পারলে। ওকে, নেক্সট ওয়ান দেখো। নেক্সট ওয়ান বলছে দেখো, সেন্টার কি করেছে? কনস্টিটিউট ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডার পার্সনের ওপর কিন্তু একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করেছে, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিভিআই টপিক, ভীষণই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের জন্য। দেখো সেখানে কি বলছে? দ্য সেন্টার হ্যাজ কনস্টিটিউটেড ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডার পারসন থ্রু এ নোটিফিকেশানের দ্বারা কিন্তু আমি টেলিগ্রামের নোটিফিকেশানটা কিন্তু গেজেটটা দিয়েছিলাম তোমাদের। বলছে দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার উইল বি দ্য এক্স অফিসিও চেয়ারপারসন। তাহলে এখানে এক্স কে চেয়ারপারসন হচ্ছে? দেখো ভালো করে, দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার যে আছে will be the ex-officio chairperson, and Union Minister of the State for Social Justice and Empowerment will be the ex-officio vice chairperson. তাহলে আমরা ex-officio chairperson কাকে দেখছি? দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টারকে দেখছি, সে হলো ex-officio চেয়ারম্যান। আর ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সে কি হচ্ছে? সে হলো ex-officio ভাইস চেয়ারম্যান কিন্তু হচ্ছে, ভাইস চেয়ারপারসন কিন্তু হচ্ছে। ঠিক আছে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে দেখো, দ্য ন্যাশনাল কাউন্সিল উইল বি অ্যাডভাইস। সেই ন্যাশনাল কাউন্সিল কি করছে? অ্যাডভাইস করছে দ্য সেন্টার অন দ্য ফর্মুলেশন অফ পলিসি। সেখানে কিন্তু ন্যাশনাল কাউন্সিল কিন্তু অ্যাডভাইস করবে পলিসি ফর্মুলেশনে, প্রোগ্রাম, legislation and project with the respect of transgender person, and it will monitor and evaluate the impact of policy and program designed for achieving equality of full participation of transgender person. তো ট্রান্সজেন্ডার পার্সনদের নিয়ে কিন্তু এই কমিশন তৈরি করা হচ্ছে, এবং সেখানে কিন্তু তাদের বলেছে এই কাউন্সিল কিন্তু অ্যাডভাইস করবে সেন্টারকে বিভিন্ন পলিসি, প্রোগ্রাম এবং লেজিসলেশন এবং প্রজেক্টে কিন্তু কাজ করার জন্য। ঠিক আছে, এবং প্রজেক্টে কাজ করবে তার জন্য কিন্তু এরা কি করবে? অ্যাডভাইস করবে, এবং তারপরে কিন্তু বলেছে এটা মনিটরও কিন্তু ওরা করবে, সেটা কিন্তু নেক্সট বলেছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখে নিই। বলছে ন্যাশনাল কাউন্সিল উইল অলসো রিভিউ দ্য কোঅর্ডিনেট দ্য অ্যাক্টিভিটি অফ অল দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড আদার গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হুইচ আর ডিলিং উইথ দ্য ম্যাটার রিলেটিং টু ট্রান্সজেন্ডার পারসন। সুতরাং এই কাউন্সিলকে কিন্তু আরও পাওয়ার দেওয়া রয়েছে। কি পাওয়ার দেওয়া রয়েছে? যে এরা কিন্তু দেখো রিভিউ করতে পারবে এবং কোঅর্ডিনেট করতে পারবে বিভিন্ন এক ডিপার্টমেন্টটা গভর্নমেন্টের সাথে এবং আদার গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথেও কিন্তু তারা কি বলেছে? তারা কিন্তু বিভিন্ন কোঅর্ডিনেট এবং তাদের রিভিউ করতে পারবে, যেটা কিনা বলছে হুইচ আর ডিলিং উইথ ম্যাটার রিলেটিং টু ট্রান্সজেন্ডার পার্সনের ক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার। তারপর বলছে ইট উইল রিড্রেস দ্য গ্রিভিনেন্স অ্যান্ড ট্রান্সজেন্ডার পার্সন অ্যান্ড পারফর্ম such other function as may be prescribed by the center. ওকে, তারপরে বলছে দ্য আদার মেম্বার অফ দ্য কাউন্সিল ইনক্লুড। আচ্ছা, এছাড়াও কিন্তু আদার মেম্বাররা রয়েছে। দেখো বলছে কাউন্সিল ইনক্লুড বলছে রিপ্রেজেন্টেটিভ অফ ভেরিয়াস মিনিস্টার অফ ডিপার্টমেন্ট, 5 রিপ্রেজেন্টেটিভ অফ ট্রান্সজেন্ডার কমিউনিটি and representative of NHRC and NCW and representative of state government. তো এখানে দেখো অ্যান্ড ইউনিয়ন টেরিটরি এক্সপার্ট রিপ্রেজেন্ট এনজিও। তো এখানে কিন্তু দেখো আরও কিন্তু বলেছে যে এরা কিন্তু আদার মেম্বাররাও থাকবে, সেখান থেকে কারা বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে কিন্তু ভেরিয়াস মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে, 5 জন রিপ্রেজেন্টেটিভ, 5 রিপ্রেজেন্টেটিভ বলেছে ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে থাকবে, আর বলেছে কি এনএইচআরসি থেকে কিন্তু আর এনসিডাব্লিউ থেকে কিন্তু আমাদের বলেছে রিপ্রেজেন্টেটিভ থাকবে। ঠিক আছে,
আর রিপ্রেজেন্টেটিভ থাকবে কি স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরির এক্সপার্ট থেকে এবং এনজিও থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ থাকবে। কতজন কিন্তু কিছু মেনশন করা নেই। তারপরে বলেছে এ মেম্বার অফ ন্যাশনাল কাউন্সিল আদার দ্যান এক্স অফিসিও মেম্বার শ্যাল হোল্ড এ অফিস ফর এ টার্ম অফ 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ নমিনেশন। এবং এর টার্ম বলে দিয়েছে, দেখো মেনশন করা রয়েছে 3 বছরে কিন্তু টার্ম বলে দিয়েছে। বলছে ন্যাশনাল কাউন্সিলের যে মেম্বাররা থাকবে অ্যান্ড আদার এক্স অফিসের যে মেম্বাররা থাকবে তারা কিন্তু টার্ম কত বছর, তাদের কিন্তু 3 বছর তাদের ডেট অফ নমিনেশনের থেকে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটা তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল কমিশন তৈরি করা হয়েছে ট্রান্সজেন্ডারদের জন্য। ট্রান্সজেন্ডারদের এখন কিন্তু অনেকটাই তাদের অন্যান্য সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে। ওকে, চলো নেক্সট কিন্তু আসা যাক। নেক্সট দেখো বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এক্সিলেন্সের জন্য। কেননা এখন কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু সবাই ঘরে থাকলেও ম্যাক্সিমাম কিন্তু যখন ঘরে ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সবার আগে একেবারে কিন্তু কাজ করেছে, সেটা কিন্তু প্রমাণিত। সে পুলিশ থেকে বলো, সে একজন ডিএম থেকে বলো, সে একজন বিডিও থেকে বলো, সবাই কিন্তু একেবারে সামনের সারি থেকে এসে তারা কিন্তু কাজ করেছে। তাই জন্য এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যদিও এটা কিন্তু আগেও দেওয়া হয়েছে, তো প্রাইম মিনিস্টার সেটা কি করেছে দেখো, বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল কনফার দ্য প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন on Rashtriya Ekta Divas on 31st October at the Statue of Unity in Gujarat. For the year 2020, the scheme of Prime Minister Award has been comprehensively restructured and recognized to the contribution of civil servant in the strengthening the service delivery and redressal of public grievance. Ministry of Personnel, Public Grievance and Pension said the scope of the award had been expanded and identified the area of overall outcome oriented performance in the district across the various sector. ঠিক আছে, ওকে। তো এরকম কিন্তু কিছু দিয়েছে এবং কিছু কিন্তু তারপরে ডেটা দিয়েছে। তো আমি প্রত্যেকটা নোটের মতনই কিন্তু আমি পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ডিটেলসে এখান থেকে পড়ে নিও, সেরকম কিছু নেই। তারপরে দেখো গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেটা হলো রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু প্রজেক্ট করেছে যে আমাদের গ্রোথ রেট কিন্তু নেগেটিভ কিন্তু যাচ্ছে, সেটা 2020-21 সেটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। সে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক দেখো বলেছে -4.5 বলেছে পার্সেন্ট 2020-21 কিন্তু এটা প্রজেক্ট করা হয়েছে। ঠিক আছে, 2020-21 কিন্তু আমাদের প্রজেক্ট করেছে ইন্ডিয়ার গ্রোথ, সেটা বলেছে অ্যানুয়াল রিপোর্টে। ঠিক আছে, এটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু এখানে রিলিজ, আজকে না 2-3 দিন আগে সম্ভবত করেছিল। তো আমি এটা 2 দিন আগেই করেছি, তো রেকর্ড করে তারপরে তোমাদের দিতে একটু দেরি হয়ে গেল। আমি ভেবেছিলাম যে 27 তারিখ থেকে শুরু হবে, কিন্তু একদিন লেট করে, যেহেতু অনেকেই বলেছে মর্নিংয়ে ক্লাস হলেই ভালো হয়, তাই জন্য কিন্তু এটা ঠিক করা হচ্ছে মর্নিংয়েই দেওয়া হবে। যাই হোক, তো দেখো দ্য রিজার্ভ ব্যাঙ্ক বলেছে কি প্রজেক্টেড ইন্ডিয়া গ্রোথ রেট -4.5% ফর 2020-21। ঠিক আছে, কত গ্রোথ রেট এক্সপেক্ট করছে ওরা, মাইনাস কিন্তু নেগেটিভ করছে 4.5%। ইন অ্যানুয়াল রিপোর্ট রিলিজ টুডে আরবিআই প্রজেক্টেড গ্লোবাল গ্রোথ রেট, সেটা গ্লোবাল কিন্তু ওরা বলেছে যে -6.0%-এর মধ্যে অ্যান্ড -7.6%-এর মধ্যে কিন্তু থাকবে। ঠিক আছে, ওরা অ্যানুয়াল রিপোর্টে বলেছে ইন্ডিয়ার 4.5% থাকবে, আর বলেছে ইন গ্লোবালের যে গ্রোথ রেট রয়েছে সেটা -6 থেকে -7.6-এর মধ্যে কিন্তু থাকবে। এরা কিন্তু আরবিআই প্রজেক্ট করেছে। দ্য রিপোর্ট says that expected headline inflation will be remain elevated in the current quarter but likely to ease in the second half of the fiscal. Starting it's difficult in accurately access the economic impact of COVID-19 pandemic as the dynamic are still in evaluating dynamic are still evolving, ঠিক আছে, evolving, and RBI said it looked like the decline in economic activity reached it through in April to June quarter 2020-21 and recovered thereafter albeit and gradual pace। ঠিক আছে, তারপরে বলছে it at the growth is likely to turn positive from January March
অ্যান্ড জানুয়ারি মার্চ কোয়ার্টার 2021। তো যাই হোক, আমি এখানে বলে দিচ্ছি, দেখো এখানে বলেছে যে ওদের অ্যাকুরেটলি কিন্তু অ্যাক্সেস করতে ওদের একটা সমস্যা হচ্ছে ডাইনামিক অ্যাপ্রোচ, কারণ কোভিড-19 যেহেতু প্যান্ডেমিক চলছে যেখানে, এবং আরবিআই এটাও বলেছে যে ইকোনমিক যে রয়েছে, যে ইকোনমিক ডিক্লাইন সেটা কিন্তু অ্যাক্টিভিটি সেটা বলেছে এপ্রিল জুন কোয়ার্টারে কিন্তু থাকবে, এবং সেটা বলেছে রিকভার করবে তারপরে, ঠিক আছে, এবং যেটাকে আমরা বলেছে গ্র্যাজুয়ালি পেসে কিন্তু ওটা রিকভার করবে, এবং এটাও অ্যাড করেছে যে গ্রোথ ইজ লাইকলি টু টার্ন পজিটিভ। এবার ওরা বলেছে যে এটা নেগেটিভ যে চলছে সেটা কিন্তু জানুয়ারিতে মার্চের যে কোয়ার্টারটা থাকবে 2020-21 সেটাই কিন্তু ওরা বলেছে এটা কিন্তু পজিটিভের যে দিকে যেতে পারে, ঠিক আছে। তারপরে বলছে ইন ইটস রিপোর্ট আরবিআই হ্যাজ আস্কড টু ওয়াইড taking reforms to remain losses due to COVID-19 crisis, adding that it will take quite some time to mend and regain the pre-COVID momentum, ঠিক আছে। মনিটোরিয়াম এখন চারিদিকে ঘুরছে, তাই মনিটোরিয়ামই দেখতে পাচ্ছি। আজকেও একটা সুপ্রিম কোর্টে হাইকোর্টে একটা রায় ছিল মনিটোরিয়াম নিয়ে, ঠিক আছে। যাই হোক, মনিটোরিয়ামও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তা বলছে কি মেন্ট অ্যান্ড রিগেন দ্য প্রি কোভিড মোমেন্টাম, নাথিং দ্যাট মিটিং দ্য ফিসকাল টার্গেট অ্যান্ড বাজেট ইন দ্য 2021 হ্যাজ বিকাম ইভেন মোর চ্যালেঞ্জিং ডিউ টু COVID-19 অ্যান্ড RBI হ্যাজ সেড দ্যাট দ্য গভর্নমেন্ট মাস্ট হ্যাভ দ্য ক্লিয়ার এক্সিট স্ট্র্যাটেজি to credible consideration, milestone and timelapse in reworking the path toward fiscal and restored in the coming years, ঠিক আছে। The report also note that the government consumption spending has provided a measure of relief with central government revenue expenditure having the reason আমার বলছে রাইজ করছে কত by 33.7% in the first quarter, and it is stressed that the pandemic will inflict deep disfiguration on the world economy and adding the future in the heavily তোরা বলছে involving intensity spread of the duration of the COVID-19 and the discovery of the inclusive vaccine। তো এই কিন্তু রিপোর্ট আছে, যেটুকখানি বললাম এইটুকখানি মাথায় রেখো, বেশি কিছু এখান থেকে আর যাওয়ার দরকার নেই। নেক্সট তাহলে আসছে কি হু দেখো এখানে একটা রিপোর্ট দিয়েছে, এবং হু বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আফ্রিকাকে কিন্তু ফ্রি অফ পোলিও ঘোষণা করে দিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার আফ্রিকা ফ্রি অফ পোলিও, এ ল্যান্ডমার্ক অ্যান্ড ডিজিজ এ লং টার্ম ক্যাম্পেইন টু ইরিডেক্ট দ্য নোটোরিয়াস ডিজিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং আফ্রিকাকে কিন্তু এখন হু পোলিও ফ্রি ঘোষণা করে দিল। ভীষণই গুরুত্বপূর্ণ, আফ্রিকা কিন্তু পোলিও ফ্রি ঘোষণা হয়ে গেল। দিস ইজ এ হিস্টোরিক ডে অফ আফ্রিকা, said Professor Rose Fomban-Leek, whose commission certified that no case has occurred on the content of for the past 4 years, and the threshold of the eradication are polio virus, ঠিক আছে। তোরা বলছে যে 4 বছর কিন্তু এরকম আর কোনো কিন্তু পোলিও ভাইরাসের খোঁজ কিন্তু পাওয়া যায়নি আফ্রিকাতে, তাই জন্য কিন্তু ঘোষণা করে দিয়েছে যে আফ্রিকা কিন্তু এখন পোলিও ফ্রি হয়ে গেছে, পোলিও ফ্রি নেশন হিসাবে কিন্তু আফ্রিকা বলে দিল, ঠিক আছে, আফ্রিকা ঘোষণা করে দিল। আর বলেছে দ্য হু সেড পোলিও ভাইরাস নাও জয়েন স্মল পক্স ইন দ্য লিস্ট অফ ভাইরাস দ্যাট হ্যাভ বিন ওয়াইপড আউট ইন আফ্রিকা, ক্লিয়ার। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট আসছি দেখো, সেটা হলো ইন্ডেক্স। নেক্সট যেটা রয়েছে ইন্ডেক্স রয়েছে সেটা হলো কি আমাদের গুজরাট যে ফার্স্ট যে আমাদের নীতি আয়োগ কিন্তু যে রিলিজ করেছে সেটা হলো এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্সটা কি, যে আমাদের যে কান্ট্রি এক্সপোর্ট করে এরকম স্টেট ওয়াইজ কিন্তু ওরা বলেছে যে কোন স্টেট কতটা প্রিপেয়ার এক্সপোর্টের ক্ষেত্রে, সেরকম কিন্তু ওরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করেছে, এবং তারপরে কিন্তু একটা ওভারঅল র্যাঙ্কিং দিয়েছে। সেখানে ওভারঅল র্যাঙ্কিংয়ে দেখো এখানে সবার ওপরে এই যে দেখতে পাচ্ছ হয়তো গুজরাট কিন্তু সবার উপরে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমাদের ওভারঅল র্যাঙ্কিংয়ে কততম স্থানে 22 কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং অনেকগুলো কিন্তু ভাগ করেছে,
ওরা কিন্তু এই যে কোস্টাল হিমালয় অনেক কিছু কিন্তু এরকম ভাগ করে করে কিন্তু দিয়েছে এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে কিন্তু দিল্লি টপে রয়েছে। ঠিক আছে, দিল্লি কিন্তু টপে রয়েছে আর ওভারঅল র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু গুজরাট টপে রয়েছে। এটা কিন্তু নীতি আয়োগ এটা কিন্তু করেছে। কেন করেছে বলছে, এটা কিন্তু ফার্স্ট করলো, ইট ইজ দ্য ফার্স্ট of its kind index on the lines of ease of doing business ranking, which has ranked all the state and union territory on various parameters of export preparedness and competitiveness. এয়ার আহমেদ অল ইন্ডিয়া রেডিও যা আহমেদাবাদে রয়েছে সেটা বলেছে, correspondent report that the export from Gujarat had welcomed that development. At present, 70% of the country export has been dominated by the 5 states including Gujarat. Gujarat has topped the index with a strong display in various sub-pillars such as export promotion policy, business environment and infrastructure. ঠিক আছে, এবং গুজরাট হ্যাড অলসো টপ দ্য র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেস আর্লিয়ার। গুজরাট কিন্তু এর আগে ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু টপ করেছিল। এবার কিন্তু নীতি আয়োগের থেকে যে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স সেটার কিন্তু টপ করলো। ঠিক আছে, অনেক কিছু কিন্তু এর ওপর নির্ভর করেছে। নীতি আয়োগের সাথে কিন্তু ওরা বিভিন্ন সাব পিলার তৈরি করেছে, বিভিন্ন এক্সপোর্ট প্রমোশন পলিসি সব কিছু কিন্তু স্টেটের কিন্তু ওরা দেখেছে, বিজনেস এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সব কিছু দেখেই কিন্তু নীতি আয়োগ কিন্তু এটা তৈরি করেছে যে এক্সপোর্টের ক্ষেত্রে কোন স্টেট কতটা প্রিপেয়ার্ড। ঠিক আছে, এই জন্য কিন্তু বাদবাকি কেউ জানতে চাইলে ঠিক আছে আমি টেলিগ্রামে লিখে দেবো, আর নাহলে কেউ পরে একটু গুগল করে নিও। নেক্সট যেটা ক্রিকেট ফ্যানদের ক্ষেত্রে অবশ্যই আছে কিন্তু লাস্ট, সেটা হলো জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসন যে কিনা ফার্স্ট বোলার, 600 উইকেট কিন্তু নিল টেস্ট ক্রিকেটে, কিন্তু উনি 600 উইকেট নিয়েছে। ঠিক আছে, জেমস অ্যান্ডারসন হলো ইংল্যান্ডের ফার্স্ট বোলার, ডান হাতি। ঠিক আছে, এবং উনি হলো ফার্স্ট বোলার যে কিনা 600 উইকেট পেয়েছে। ঠিক আছে, এর আগে কিন্তু অবশ্যই স্পিন বোলার যেরকম মুথারা মুরলীধরন 800 উইকেট নিয়েছে, শেন ওয়াটসন যেরকম নিয়েছে, অনিল কুম্বলে যেরকম পেয়েছে, সেরকম কিন্তু পেস বোলার কিন্তু জেমস অ্যান্ডারসন কিন্তু ফার্স্ট। ঠিক আছে, উনি কিন্তু পেস বোলার। তো দেখুন কি বলছে, ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন বিকাম দ্য ফার্স্ট বোলার টু 600 উইকেট ইন টেস্ট ক্রিকেট। 30-year-old was 7 wicket away from the feet when he started playing the third test against Pakistan in the Aegis Bowl. ঠিক আছে, on day 5 of the match he dismissed Pakistan batsman Azhar Ali to claim his 600 wicket. পাকিস্তান ব্যাটসম্যান আজহার আলীকে কিন্তু আউট করে সে কিন্তু 600 উইকেটের অধিকারী হলেন। এখানেও দেখুন আমি মেনশন করা রয়েছে মুথায়া মুরলীধরন, সে কিন্তু 800 উইকেট নিয়েছে, শেন ওয়ার্ন নিয়েছে 708 আর অনিল কুম্বলে নিয়েছে 619 উইকেট। আর দ্য অনলি বোলার্স অল স্পিনার, এখানে কিন্তু সবাই কিন্তু স্পিনার কিন্তু। ঠিক আছে, হু রিমেন অ্যাহেড দ্য অ্যান্ডারসন অন দ্য অল টাইম লিস্ট অফ উইকেট টেকার। ঠিক আছে, সবার উপরে কিন্তু মুথায়া মুরলীধরন আছে 800, শেন ওয়ার্ন তারপরে কিন্তু রয়েছে 708, তারপরে কিন্তু আমাদের ইন্ডিয়ার অনিল কুম্বলে সে কিন্তু 619টা উইকেট নিয়েছে। ঠিক আছে, তারা কিন্তু সব স্পিনার, এই কিন্তু প্রথম ঠিক আছে 600 উইকেট নিল, সে কিন্তু পেস বোলার। ওকে, তো আজকে কিন্তু এখানেই শেষ করছি। এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, একদিনে বেশি আলোচনা করলে কিন্তু অনেকটাই হজম হবে না। তো গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো ছিল সেগুলো বললাম, এবং আগের মতনই কিন্তু অন্যান্য যেরকম ক্লাসে পিডিএফ আমরা দিয়ে দিই সেরকম কিন্তু পিডিএফ টেলিগ্রামে কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং এই কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সেও কিন্তু পরে আপডেট করে দেওয়া হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আবারও বললাম আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু করে রাখবেন সমস্ত ক্লাসের দ্রুত আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ।